করোনায় একদিনের রেকর্ড ৬৬ মৃত্যু, শনাক্তেও সর্বোচ্চ। কাল থেকে অর্ধেক আসন খালি রেখে চলবে গণপরিবহন। লকডাউনে রাজধানীতে যানজট, ভোগান্তি যাতায়াতে। এবং মামুনুল সহ ১৭ হেফাজত নেতার বিরুদ্ধে পল্টন থানায় মামলা। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতে করোনা প্রসঙ্গ। করোনার মৃত্যু আর সংক্রমণের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বশেষ হিসেবে দেশের মৃত্যুর সংখ্যা ৬৬ জন, শনাক্ত ৭,২১৩ জন। খোদ স্বাস্থ্যমন্ত্রী বলছেন, পুরো শহরকে হাসপাতাল বানালেও রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। করোনার প্রথম ধাক্কায় ২০২০ সালে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৬৪। গত বছরের ৩০ জুনের সেই সংখ্যার থেকেও ২৪ ঘন্টায় বেশি মৃত্যুর খবর এলো মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। শুধু মৃত্যু না, ক্রমাগত বাড়ছে সংক্রমণের হারও। গত কয়েকদিন ধরেই ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৭,০০০-এর আশেপাশে ছিল। ৪ এপ্রিল ছিল সর্বোচ্চ ৭,০৮৭ জন। সেখানেও সর্বোচ্চ সংখ্যার রেকর্ড হল মঙ্গলবার। নতুন ৭,২১৩ জন সহ এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৬,৫১,৬৫২ আর সব মিলে মৃত্যু ৯,৩৮৪। শুধু বাংলাদেশ না, বিশ্বজুড়েই করোনার প্রকোপ অনেকটা বেড়েছে গত কয়েক মাসে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা পাওয়া যাওয়ার পর সর্বোচ্চ নতুন রোগী পাওয়া যাচ্ছিল চলতি বছরের জানুয়ারিতে। তখন বিশ্বজুড়ে গড়ে দিনে শনাক্তের সংখ্যা ছিল ৮.৫ লাখের বেশি। এখনও প্রতিদিন ৫.৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ। প্রতিবেশী ভারতেরও বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দিল্লিতে মঙ্গলবার থেকে কারফিউ জারি করা হয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত। সেখানে শনাক্তের হার এখনও ৬% কম। বিপরীতে বাংলাদেশে প্রতিদিন শনাক্তের হার কয়েক গুণ বেশি। মঙ্গলবারও প্রতি ১০০টি স্যাম্পল টেস্টে ২১ জনেরও বেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যদিও সরকার চলাচলের উপর কঠোর বিধিনিষেধ প্রয়োগ করেছে, কিন্তু রাস্তায় মানুষের কমতি নেই। জেলায় জেলায় বিলাসপণ্যের দোকান খোলা রাখায় জরিমানা হচ্ছে। মার্কেট খোলা রাখার জন্য বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। খোলা আছে বইমেলাও। এরকম পরিস্থিতিতে হতাশ স্বাস্থ্যমন্ত্রীও। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোভিড হাসপাতাল পরিদর্শন করে মন্ত্রী বলছেন, যে হারে রোগী বাড়ছে, হাসপাতালে বেড বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আমরা ৫,০০০ বেড করলাম, এরপরে তো ১ ইঞ্চি জায়গাও নাই যেখানে আপনি আরেকটা বেড রাখতে পারবেন। এবং তখন বেডটা কোথায় দিব? তখন তো কোথায় দিব? আপনাদের বাড়ি ঘরে বেড নিয়ে গেলেও তো হবে না। আমাদেরকে সংক্রমণ কমাতে হবে যাতে রোগী না বাড়ে। পৃথিবীর কেউ পারে নাই, উন্নত দেশও পারে নাই। আপনি যদি রোগী আজকে ১০,০০০ হয়ে যায়, ২০,০০০ হয়ে যায়, তখন তো আপনি কোথায় নেবেন? কোথায় চিকিৎসা করবেন? বেড বাড়ালাম, ডাক্তার কোথায় থেকে পাবো? নার্স কোথায় থেকে পাবো? যন্ত্রপাতি কোথায়? আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যেই গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ সিটি কর্পোরেশন এলাকাগুলোতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে কাল থেকেই। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লায় গণপরিবহন চলাচল বন্ধই থাকছে।
দর্শক আরও কিছু জানাবো যে বিকেলে নিজ বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, লকডাউন ও পরিস্থিতিতে কর্মজীবী ও সাধারণ জনগণের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর অনুমোদন দিয়েছে। তবে প্রতিবার যাত্রা শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। সংশ্লিষ্ট সব পরিবহন কর্মী ও যাত্রীদের অবশ্যই মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। গণপরিবহন চলাচলে বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। দর্শক, করোনায় দেশের সর্বোচ্চ মৃত্যু শনাক্তের সংখ্যা জানানোর পর লকডাউনের মাত্র দ্বিতীয় দিনেই নগর এলাকায় গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হলো। সরকারের আপাত বিপরীত এই পদক্ষেপকে কিভাবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, জানতে আমরা এখন যুক্ত হচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আহমেদ হোসেনের সঙ্গে। ডক্টর আহমেদ হোসেন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ আওয়ারের আয়োজনে। আপনার কাছ থেকে আমি প্রথমেই যে জানতে চাচ্ছি যে আপনি নিশ্চয়ই শুনেছেন আজ দেশে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা দুটিই সর্বোচ্চ, এবং খোদ স্বাস্থ্যমন্ত্রীও বললেন যে পুরো শহর হাসপাতাল বানালেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। আর এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন যে লকডাউন সময়ে অর্ধেক আসনের যাত্রী নিয়ে গণপরিবহন চলতে পারবে। এই যে সিদ্ধান্ত, এই পুরো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ সরকার যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা থেকে বোঝা যাচ্ছে তারা ১ বছর থেকেও যে সেই শিক্ষাটা তারা নিতে পারেননি। কোনো কিছু তারা প্রিভিয়াসলি যে ধরনের অবস্টাকল গুলো তারা ফেস করেছেন, সেই জিনিসটা থেকে তারা নতুন ধরনের সিদ্ধান্ত তারা নিবেন, সেই ধরনের কোনো কিছু তারা নিতে পারছেন না। একবার তারা মনে করছেন যে ২ টা জিনিসের উপর আমরা যদি ইম্পর্টেন্সটা দেই তাহলে আমরা হয়তোবা করোনা ইনফেকশনটা কমাতে পারবো। এই একটা হচ্ছে কি স্কুল কলেজ বন্ধ করে দেওয়া, সেটা অলমোস্ট পুরা ১ বছর হয়ে গেছে। এখন ১ বছর ধরে স্কুল কলেজ বন্ধ, এটা একটা কারণ দেখানো হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যদি গণপরিবহনের অবস্থান, এই গণপরিবহনের অবস্থান যদি আমরা অর্ধেক 50% করে দেই এবং তাদেরকে বন্ধ করে দেই, তাহলে আমরা মনে হয় যেন লকডাউন আমরা এই পরিস্থিতিকে সামাল দিতে পারবো। কিন্তু আমাদের আসলে দরকার লকডাউন বা এই ধরনের ব্যাপারটা কেন দরকার একটা দেশের জন্য, সেই জিনিসটা যেন আমাদের নীতি নির্ধারকরা বুঝতেই পারছেন না। আমাদের লকডাউনের জিনিসটা দরকার হলো গিয়ে ৩ টে কারণে। প্রথমত হলো গিয়ে আমাদের ইনফেকশনের যে মাত্রাটা সেটা হচ্ছে একটু কমিয়ে আনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে এটা বেড়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা তাড়াতাড়ি আইডেন্টিফাই করে তাদেরকে যেন আমরা আম আইসোলেট করে ফেলতে পারি, সেই জিনিসটা আমাদেরকে তৈরি করা। এবং তৃতীয়ত হচ্ছে কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর যেন আমাদের এই বার্ডেনটা যেন না হয়। কিন্তু আমরা কি করছি? আমাদের সবকিছুই খোলা, তারপর আমরা নামে মাত্র বলছি হচ্ছে না লকডাউন, এবং আমরা শুধু ইম্পর্টেন্স দিচ্ছি হচ্ছে গণপরিবহন ব্যবস্থা একবার বন্ধ করে দেওয়া এবং একবার চালু করে দেওয়া। তো এইভাবে আসলে লকডাউন কখনোই আমাদেরকে কোনো বেনিফিশিয়াল কোনো কিছু দেবে না। যে আমরা যে পরিস্থিতি সামাল দিতে পারবো সেটা অনেক কিছুই দিবে না। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এটার ইম্পর্টেন্স আমরা ভিতরে জিনিসটা ঢুকতে হবে। ভিতরে যেমন ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে হসপিটাল, যেমন ট্রান্সমিশনটা খুব বেড়ে গিয়েছে। আমাদের ভ্যাকসিন যখন স্টার্ট করা হয়েছে তখন থেকেই আমাদের এই হসপিটাল থেকে যে ট্রান্সমিশন, আমরা ভ্যাকসিনের জন্য প্রায় 60,000 মানুষকে ডেকে নিয়ে যাচ্ছে হসপিটালে, এবং সেখান থেকে যে প্রচুর মানুষকে ইনফেক্টেড হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে তো যে মানুষের যে চলাফেরার যে ব্যাপারটা সেটা তো আজকের না। আমরা সেপ্টেম্বর মাস থেকে কমানো শুরু করেছিলাম, ফেব্রুয়ারি মাসে 2.3% পর্যন্ত আমরা নামিয়ে এনেছিলাম যে আমাদের মাত্রাটা, যে টেস্ট পজিটিভিটি রেটের মাত্রা। তো সেটা থেকে হঠাৎ করে 23.1% এইভাবে যে লাফিয়ে বাড়াটা, সেটা কোনো দেশই আজ পর্যন্ত হয়নি। এই যে ব্যাপারটা যে হঠাৎ করে ঘটলো, এবং ইভেন যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হয়নি।
তো আমরা কেন এই ধরনের পরিস্থিতি এভাবে সামাল দিচ্ছি আমি বুঝতে পারছি না। সো আমাদের ব্যাপারগুলা হচ্ছে আরো ডেপথ এ ঢুকতে হবে। আরো অনেক কিছু করার আছে এই জায়গাগুলাতে। আমরা এখনো পর্যন্ত আমরা যে সেরো সার্ভেস যে আমরা মানুষের কত পার্সেন্ট মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে এই জিনিসটা আমরা জানি না। তো আমাদের এই জিনিসটা জানাটা খুবই জরুরি। আমরা তখন ওইখান থেকে আমরা শুরুটা করতে পারবো যে কোথায় গেলে আমাদের কোথায় কোন জায়গাগুলাতে আমাদের ইম্পর্টেন্সটা দিতে হবে। সেই জিনিসগুলো আমাদের জাগার মানে আমাদের রিসার্চ করার এবং জায়গার যে অভাবটা সেটা প্রচন্ড রকমের আছে। শুধুমাত্র আমরা ইম্পর্টেন্স গুলো দিচ্ছি শুধু গণপরিবহন ব্যবস্থার উপর এবং স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার উপর। সো এভাবে আমার কাছে মনে হয় না যে আমরা পরিস্থিতি সামাল দিতে পারবো। ডক্টর আহমেদ হোসেন, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে সরকার থেকে কিন্তু করোনা প্রতিরোধে 18টি বিধি নিষেধ দেওয়া হয়েছে এবং নতুন করে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে গতকাল থেকে, যেটা কার্যকর করা হয়েছে। এবং রাস্তাঘাটে যদি আমরা একটু দেখতে পাই বা দেখি, সেখানে কিন্তু লকডাউন মানার প্রবণতা জনসাধারণের আসলে তেমন কিছু নেই। এবং গণপরিবহনও আগামীকাল থেকে খুলে দেওয়া হবে আংশিকভাবেই, যদি আধা আসন ফাঁকা রেখেও হয়। কতটুকু মানা হবে বলে আপনার মনে হয়? একটু যদি সংক্ষেপে আমাদের বলতেন। ধন্যবাদ। জি, এটা খুবই ডিফিকাল্ট মনিটর করা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের মানুষ মানে যারা আছেন যারা এটা আহ, মানে মনিটর করবেন তাদের জন্য। কারণ প্রচুর মানুষকে যাতায়াত করতে হয়, কারণ এখনো পর্যন্ত কাজকর্ম খোলা যদি আমাদের মার্কেটটা বন্ধ রয়েছে। এবং আমাদের যে 18 দফার কথা বলেন সেখানের মধ্যে অনেক আহ মানে আমাদের অনিশ্চয়তা রয়েছে এই সমস্ত জায়গার মধ্যে। যেমন কিছু জায়গায় লেখা আছে সীমিত আকারে আপনাকে চলাফেরা করতে হবে। এই সীমিত আকার শব্দটার মধ্যে অনেক মানে ফাঁক রয়ে গেছে যে আমরা আসলে কি করব, এটা বলতে কি বোঝায় সেটা আমরা আসলে জানি না। এবং আমি যেটা বললাম যে আহ, গণপরিবহন ব্যবস্থা এবং স্কুল কলেজ বন্ধ করে এই দুটার উপরে বাংলাদেশ গভর্নমেন্ট বেশি এমফাসাইজ করছেন। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের মধ্যে আমাদের বোধটা তৈরি করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমাদের পরিস্থিতি আমাদের অনুকূলের মধ্যে নেই, আমরা হঠাৎ করে আমাদের ইনফেকশনটা বেড়ে যাচ্ছে। তো আমাদের কি আমাদের এই কাজটা করতে হবে। আমরা যখন চলাফেরা করছি অসংখ্য আমাদেরকে ধন্যবাদ মনে রাখতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই নিউজ আওয়ারে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আহমেদ হোসেন। সরকারি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউতে বেড পেতে স্বজনদের হাহাকার। চিকিৎসকরা বলছেন গতবারের তুলনায় এবারের করোনা পরিস্থিতি জটিল। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। এলাকার গৃহিণী সাবিনা রহমান গত 1 মাস ধরেই সন্তান এবং স্বামীর করোনা টেস্ট আর চিকিৎসায় তার জীবন এখন হাসপাতালমুখী। রাজধানীতে করোনা ডেডিকেটেড বড় 6টি হাসপাতালের কোনোটিতে জায়গা পাননি। চেষ্টা করে বেড মিলেছে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিটে। হসপিটালগুলোতে আসলে হসপিটালওয়ালারা বলছে যে আমাদের করার কিছু নেই। দেশে করোনার রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। শনাক্ত রোগের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গতবারের তুলনায় পরিস্থিতি জটিলতর। আগেরবার শ্বাসকষ্ট নিয়ে আসা রোগী ছিল 10 থেকে 20%, তীব্র শ্বাসকষ্ট ছিল 4 থেকে 5%। এবার 60 থেকে 70%-এরই শ্বাসকষ্ট এবং তীব্র শ্বাসকষ্ট হচ্ছে প্রায় 20 থেকে 30% রোগীর। দেখা যাচ্ছে যে এই সময়ে আমাদের এই রোগীর সংখ্যাটা প্রায় 300-400 গুণ বেড়ে গিয়েছে, 3 to 4 fold। এবার কিন্তু বাচ্চাদের আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, বাচ্চারা আক্রান্ত হচ্ছেন, গর্ভবতী মারা আক্রান্ত হচ্ছেন। আগেরবার কিন্তু গর্ভবতী মারা আক্রান্তের সংখ্যাটা খুবই কম ছিল। রাজধানীতে করোনা ডেডিকেটেড বড় 6টি হাসপাতালের কোনোটিতেই করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউর বেড ফাঁকা থাকছে না। আইসিইউ আমাদের আসলে 16টা অ্যাক্টিভ আছে, ওই 16টা ফিল আপই থাকে। তারপরে ধরেন যদি এমন হয় যে কোনো পেশেন্টের এই ডেভেলপমেন্ট হয়েছে, এখন 5-6 লিটারে যাওয়া যায়, ওনাকে আমরা ওয়ার্ডে শিফট করে আমাদের ওয়ার্ডে খালি খারাপ রোগী যে আছে তাকে আমরা শিফট করতেছি আইসিইউতে। করোনা আইসিইউতে কিন্তু আমরা প্রচুর সংখ্যক পেশেন্টের চিকিৎসা দিচ্ছি। আমরা এইচডিইউ যেটা করোনা আইসিইউ যদি আমরা বলি, সেখানে কিন্তু আমাদের 40টা বেড রয়েছে। এর বাইরেও
মানে অত্যাধুনিক আইসিইউতে 20টি বেড রয়েছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই যে হাই ফ্লোর ব্যবস্থা করেছি, সেটাও কিন্তু করোনা আইসিইউ হিসেবে অভিহিত করা যেতে পারে। 1 মাসের ব্যবধানে দেশের চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে 69%। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা। লকডাউন প্রসঙ্গ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহন বেড়েছে, তাই কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট। তবে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আমিনুল ইসলামের রিপোর্ট। 7 মাসের সন্তানকে সঙ্গে করে পায়ে হেঁটেই কর্মস্থলের পথে কর্মজীবী নারী মৌসুমী আক্তার। বাসা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে। আমি যাচ্ছি ধানমন্ডি 27-এ, অফিসে যাচ্ছি। আগে বাবু বাসায় থাকতো, এখনও থাকে, কিন্তু এই লকডাউন দেওয়ার পরে এত সকালবেলা ডিউটি টাইম শুরু হয়েছে, তারপরে গাড়ির সমস্যা, এখন বাবু রাখার তো কেউ নাই। রাজধানীতে এমন হাজারো কর্মজীবী নারী পুরুষকে প্রতিদিনই ছুটতে হয় কর্মস্থলে, আর তাদের অধিকাংশেরই ভরসা গণপরিবহন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে দূর দূরান্ত থেকে কর্মস্থলে আসা এইসব মানুষকে। যাওয়ার বিকল্প কিছুই নাই, রিক্সা অথবা সিএনজি ছাড়া। ঠিক আছে, বাস তো যেহেতু চলতেছে না, তো এখন তো অটোতে করে সিএনজিতে করে আসতে হয়। আর অফিসে যেতে দেখা যায় হয়তো যে টাইমটা আগে লাগতো, এখন আরো সকালে বের হতে হয়। চলে আসতাম 10 থেকে 15 মিনিটের ভিতরে, এখন সেখানে 8টায় দাঁড়াইতে হয়, 1 ঘন্টা সিএনজি পাবো কি পাবো না, এরকম একটা সমস্যা ক্রিয়েট হয় আর কি রিসেন্টলি। তো এখন ম্যাক্সিমাম জায়গাটা আমি হেঁটে যাচ্ছি। বাবুবাজার থেকে আসছি আপনার হলো সোয়ারিঘাট থেকে সেকশন থেকে মোহাম্মদপুর, এইভাবে ভাঙে ভাঙে আসা লাগে রাস্তায়। কাঠিবাজার, নয়াবাজার, ওইখান থেকে আমি ভেঙে আসলাম, এখন কিছু পাচ্ছি না, হেঁটে যাচ্ছি। আল্লাহর রাস্তে বাইরে হয়েছে, আল্লাহর নাম নিয়ে যদি পাই যামু, না হলে হাঁটতে থাকবো। গণপরিবহন না থাকায় একাধিক যানবাহন করে নির্ধারিত দূরত্ব পার করতে হয়েছে যাদের যানবাহনের ব্যবস্থা করেনি তাদের অফিস, তাই বাড়তি ব্যয় নিয়েই অনুযোগ। এখন অর্ধেক হেঁটে যাব আর অর্ধেক রিক্সায় যাব। প্রতিদিন তো আর রিক্সায় যাওয়া সম্ভব না। যেখানে 30 টাকার ভাড়া ছিল সেখানে এখন রিক্সা 60 টাকা বলে দেয়। নর্মালি তো বাসে আসি, ভাড়া অনেক কম লাগে, 15 টাকা লাগে ভাড়া, আজকে 100 টাকা দিয়ে রিক্সা দিয়ে আসতে হচ্ছে। লকডাউন মানে সকাল অফিস আদালত তো বন্ধ করে দেওয়া উচিত ছিল। সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহনটা বন্ধ করে এই লকডাউন দেওয়ার কোনো মানেই হয় না। এটা জনগণের জন্য এক প্রকার যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য ভোগান্তি ছাড়া আর কিছুই না। কাছে কিংবা দূরে যে কোনো গন্তব্যে রিক্সা আর মোটরবাইকই এখন রাজধানীবাসীর প্রধান ভরসা। সেখানেও বাড়তি ভাড়া, তাই সবার সাধ্যেও মিলছে না এই বাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা বাড়ে। প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাসের কারণে বেশ কিছু সড়কে হালকা যানজট দেখা যায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীতে লকডাউনের দ্বিতীয় দিনের পরিস্থিতি জানতে আমরা এখন সংযুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। তিনি আছেন এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায়। ফেরদৌস, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গতকাল থেকে লকডাউন শুরু হয়েছে এবং রাস্তায় কিন্তু বেশ যানবাহনও দেখা যাচ্ছে। আপনি এখন নিউ মার্কেটে আছেন, সেখানকার কি অবস্থা? জাকিয়া, আসলে নিউ মার্কেট আজকে সরকারি ছুটি। আপনি জানেন যে মঙ্গলবারে নিউ মার্কেট বন্ধ থাকে। আমরা মূলত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরতে ঘুরতে নিউ মার্কেটে এসে পৌঁছেছি। তো এখানকার পরিস্থিতি একটু স্বাভাবিক, কেননা দোকানপাটগুলো বন্ধই রয়েছে। আর সন্ধ্যা 6টার পরে আপনি জানেন যে বাইরে থাকা নিষেধ, কিন্তু সেই প্রয়োগটি দেখছি না। আর আসলে এইবারের লকডাউনের একটা বিষয় হলো যে প্রথমত মানুষ মানতে চাচ্ছেন না, আর দ্বিতীয়ত হলো যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আইনটি প্রয়োগ করবেন তাদেরও উপস্থিতি খুব কম। সব মিলিয়ে বলা যায় যে লকডাউন মানা না মানার বিষয়টা আসলে মানুষের উপর নির্ভর করছে। আপনি জানেন যে সন্ধ্যা 6টার পরে বের হওয়া যাবে না, কিন্তু এটি হচ্ছে নিউ মার্কেট, যেটি মিরপুর সড়ক, সেটির চিত্র। রিক্সা চলছে, ব্যক্তিগত গাড়ি চলছে, অনেকে হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছেন, রাইড শেয়ারিং অ্যাপগুলো এখনো দাঁড়িয়ে আছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে সন্ধ্যা 6টার পরে একেবারে কড়াকড়ি যে বাইরেই থাকা যাবে না সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, যদি জরুরি প্রয়োজন না থাকে। শুধুমাত্র জরুরি সেবাদাতা যে জিনিসগুলো সেগুলো বাইরে থাকবে, কিন্তু সবই বাইরে রয়েছে। অর্থাৎ লকডাউনের সন্ধ্যা 6টার পরে আমরা যেটা বলেছিলাম সারাদিন যদিও ঢেলে ঢালা থাকে, কিন্তু সন্ধ্যা 6টার পরে একটু পরিস্থিতি বদলে যাওয়ার কথা, যেটি ভ্রাম্যমাণ আদালত অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করবেন, সেই প্রয়োগটিও আমরা কিন্তু খুব একটি দেখছি না। যদিও দুই একটা জায়গায় ক্ষেত্র বিশেষে পুলিশ অনেককে মাস্ক পরতে বলছেন, স্বাস্থ্যবিধি মানতে বলছেন। ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লকডাউনের দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাতে নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। এরপর আরো যা থাকছে। শীতলক্ষায় লঞ্চ ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 35 এবং লকডাউনে বিস্তব্ধ বইমেলা।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষা নদীতে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিশু সহ 35 জনের মৃতদেহ উদ্ধার করা হলো। সকালে শীতলক্ষা নদীর বিভিন্ন স্থানে মৃতদেহগুলো ভেসে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বাড়ি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। এখনও নদীর পাড়ে অপেক্ষায় আছেন কয়েকজন। তারা বলছেন লঞ্চ ডুবিতে এখনও নিখোঁজ আছেন 4 থেকে 5 জন। এর আগে গতকাল সোমবার দুপুরে 18 ঘন্টা পর ডুবে যাওয়া লঞ্চটি টেনে তীরে আনার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এবারে ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। বইমেলা জুড়ে এক অদ্ভুত নীরবতা। এর আগে কখনো কোনো দুর্যোগে যে বইমেলাকে জনশূন্য করতে পারেনি, লকডাউনে সেই বইমেলা আজ ছিল প্রায় ক্রেতাশূন্য। স্বাস্থ্য সতর্কতার কড়া নিয়ম মেনেই মঙ্গলবার বেলা 12:30টায় মেলা শুরু হয়। নানা ভোগান্তির মাঝেও কিছু ক্রেতা বইমেলায় প্রবেশ করলেও বিকেল 5টা পর্যন্ত খুব একটা বেচাকেনা হয়নি। গত রোববারে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া স্টলগুলো মঙ্গলবারও মেরামত করা হচ্ছিল। প্রকাশকরা জানান, গণপরিবহন না থাকায় কেবল ক্রেতা নয়, তাদের অনেক বিক্রয় কর্মীও মেলায় আসতে পারেননি, তাই বন্ধ ছিল কয়েকটি স্টল। এমন অবস্থায় বইমেলা বন্ধ করে দেওয়া হলেও প্রকাশনা শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি উঠেছে। এদিকে এত দুরবস্থার মাঝেও মঙ্গলবার 28টি নতুন বই এসেছে মেলায়। এ নিয়ে এবার প্রকাশিত বইয়ের সংখ্যা 2217। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানী পাইকারি এবং খুচরা বাজারে পণ্যের দাম কিছুটা বেড়েছে। বাজারে সরবরাহ কম এমন অজুহাতে কোথাও কোথাও সবজির দাম আগের দিনের চেয়ে 3 গুণেরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ব্যাখ্যাও তৈরি, পণ্যবাহী ট্রাক কম এসেছে, চাহিদার তুলনায় সরবরাহ কম। এদিকে এক শ্রেণীর ক্রেতার মজুদ প্রবণতায় সুযোগ নিচ্ছেন খুচরা বিক্রেতারাও। তবে মাছের বাজারে চিত্রটা স্বস্তিকর। দ্বিতীয় দিনেও বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং খুব একটা চোখে পড়েনি। এর ওপর ক্রেতা বিক্রেতারা মানছেন না স্বাস্থ্যবিধি। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। টমেটোর ফলন ভালো হওয়া সত্ত্বেও বাজারের দাম কম থাকায় লোকসান গুনতে হচ্ছে মুন্সিগঞ্জের কৃষকদের। এতে করে জমিতেই নষ্ট হচ্ছে উন্নত জাতের টমেটো। চলতি মৌসুমে জেলার 315 হেক্টর জমিতে হয়েছে টমেটোর আবাদ, ফলনও হয়েছে বেশ ভালো। উন্নত জাতের এই টমেটো আবাদের কৃষকের খরচ কিছুটা বেশি হলেও বর্তমান বাজার মূল্য কম থাকায় তাদের উৎপাদন খরচ উঠছে না। কৃষকরা বিক্রির জন্য পাচ্ছে না কোনো পাইকার। লোকসানের মুখে পড়ে হতাশ হয়ে পড়েছেন অনেকেই। কৃষি বিভাগ জানায়, বাজারে পর্যাপ্ত শাকসবজি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, নিউজ আওয়ারে আবারও সময় হলো বাইজে স্টিল বিরতি নেওয়ার। এরপর আরো জানিয়ে ফিরব। 2036 পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবং চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল লিভারপুল মহারণ, আরেক ম্যাচে সিটি ডর্টমুন্ড। বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের খবর। 2036 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পথ সুগম করলেন ভ্লাদিমির পুতিন। সোমবার এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন তিনি। 2024 সালের প্রেসিডেন্ট হিসেবে পুতিনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা। রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল 6 বছর। নতুন আইনে পুতিন আরও 2 মেয়াদ অর্থাৎ আরও 12 বছর ক্ষমতায় থাকতে পারবেন। রাশিয়ার আইন প্রণেতারাও এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। গত মাসেই পার্লামেন্টের নিম্ন ও উচ্চ কক্ষে আইনটি পাশ করা হয়। স্বাক্ষরিত আইন অনুযায়ী দেশটির ভবিষ্যৎ
যে কোনো প্রেসিডেন্ট দুবার ক্ষমতায় থাকতে পারবেন। 2012 সাল থেকে একটানা প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করছেন পুতিন। এর আগে 1999 থেকে 2000 এবং 2008 থেকে 12 পর্যন্ত 2 মেয়াদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাত 1টায় লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই সময়ে আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি লড়বে ডর্টমুন্ডের বিপক্ষে। 2018 সালের ফাইনালের পর চ্যাম্পিয়ন্স লিগে আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল ও লিভারপুল। সেবার 3-1 গোলে হেরে শিরোপার হাতছাড়া হয় ব্রিটিশ ক্লাবটির। আজ তাই শেষ 8-এ রিয়ালকে হারিয়ে দ্য রেডসরা প্রতিশোধ নিতে চাইবে। তবে কাজটা সহজ হবে না, কারণ নিজেদের সর্বশেষ 9 ম্যাচের 8টিতেই প্রথম লেগে জয় পেয়েছে জিদানের দল। আজ অবশ্য ইনজুরির কারণে অধিনায়ক রামোসকে ছাড়াই রিয়ালকে মাঠে নামতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে দলের শেষ 5 দেখায় 3 জয় রিয়ালের, 2টি লিভারপুলের। এদিকে শক্তিশালী দল পাচ্ছে লিভারপুল। আরেক ম্যাচেও ম্যান সিটি ও ডর্টমুন্ডের আক্রমণাত্মক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। শেষ করব নিউজ আওয়ার, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় একদিনে রেকর্ড 66 মৃত্যু, শনাক্তেও সর্বোচ্চ। কাল থেকে অর্ধেক আসন খালি রেখে চলবে গণপরিবহন। লকডাউনে রাজধানীতে যানজট, ভোগান্তি যাতায়াতে। মামুনুল সহ 17 হেফাজত নেতার বিরুদ্ধে পল্টন থানায় মামলা। শীতলক্ষায় লঞ্চ ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 35। লকডাউনে নিস্তব্ধ বইমেলা। 2036 পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবং চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল লিভারপুল মহারণ, আরেক ম্যাচে সিটি ডর্টমুন্ড। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটেন নিউজ। আর এটেন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START_AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।